নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগতম। আজকে টিটিট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা কিছু ইউনিক কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে শিশুর বিকাশমূলক আচরণের গতি প্রকৃতি জানার জন্য একটি উৎকৃষ্ট অভিক্ষা কী। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, মনে রাখবেন। শিশুর বিকাশমূলক আচরণের গতি প্রকৃতি জানার জন্য একটি উৎকৃষ্ট অভিক্ষার নাম হলো ডিডিএসটি। ডিডিএসটি হলো শিশুর বিকাশমূলক আচরণের গতি প্রকৃতি জানার জন্য একটা উৎকৃষ্ট অভিক্ষা। ঠিক আছে, এবার আমরা জেনে নেব ডিডিএসটি এর সম্পূর্ণ নাম কি। ঠিক আছে, ডিডিএসটি এর সম্পূর্ণ নাম হলো ডেনেভার ডেভেলপমেন্ট স্ক্রিনিং টেস্ট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টিটেট পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই সেটা মনে রাখবেন, ডিডিএসটি এর সম্পূর্ণ নাম হলো ডেনেভার ডেভেলপমেন্ট স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কিন্তু আমরা একটা শিশুর যে বিকাশমূলক আচরণের গতি প্রকৃতি কতটুকু হয়েছে সেই বিষয়ে আমরা ধারণা পেতে পারি। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে। এবার দেখব 3 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে। ডেনেভার ডেভেলপমেন্টস স্ক্রিনিং টেস্ট এর উদ্ভাবককে। ঠিক আছে, ডেনেভার ডেভেলপমেন্ট স্ক্রিনিং টেস্ট এর উদ্ভাবক যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে উইলিয়াম কে ফ্র্যাঙ্কেনবার্গ। উইলিয়াম কে ফ্র্যাঙ্কেনবার্গ ছিলেন ডেনেভার অর্থাৎ ডিডিএসটি এর উদ্ভাবক। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একটি শিশু তার বয়সোচিত স্বাভাবিক বিকাশমূলক আচরণ করতে কতটা সক্ষম বা কতটা অনগ্রসর তা কি প্রয়োগ করে নির্ধারণ করা যায়। আমি আবারও কোয়েশ্চেনটা রিপিট করছি আপনাদের সামনে। একটি শিশু তার বয়সোচিত স্বাভাবিক বিকাশমূলক আচরণ করতে কতটা সক্ষম বা কতটা অনগ্রসর তা কি প্রয়োগ করে নির্ধারণ করা যায়। অর্থাৎ একটা শিশু যখন তার যা বয়স সেই অনুসারে তার স্বাভাবিক বিকাশমূলক কতটা আচরণ করতে সক্ষম হয়েছে এবং কতটা সে করতে পারছে না, সেটা আমরা যার মাধ্যমে নির্ধারণ করতে পারি সেটা হলো ডিডিএসটি। ঠিক আছে, ডেনেভার ডেভেলপমেন্ট স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কিন্তু আমরা সেটা নির্ণয় করতে সক্ষম হই। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ডিডিএসটি এর পরিমার্জিত সংস্করণটির নাম কি। অর্থাৎ ডিডিএসটিকে পরিমার্জিত করে আরেকটি অভিক্ষা বানানো হয়েছিল, সেই অভিক্ষাটির নাম হলো ডেনেভার 2। ঠিক আছে, ডেনেভার 2 বানানো হয়েছিল। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থীর সক্ষমতাগুলি কাজে লাগিয়ে তার জন্য মৌলিক শিক্ষার লক্ষ্যমাত্রা স্থির করে যে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কি বলা হয়। ঠিক আছে, তো একজন শিক্ষার্থীর সক্ষমতাগুলিকে কাজে লাগিয়ে তার জন্য মৌলিক শিক্ষার যে লক্ষ্যমাত্রা স্থির করা হয় করে যে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কিন্তু বলা হয় আইইপি। ঠিক আছে, আইইপি বলা হয়ে থাকে। খুব ইম্পর্ট্যান্ট এবং আপকামিং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য তো এটা অনেকটাই ইম্পর্ট্যান্ট রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আইইপি এর সম্পূর্ণ নাম কি। মোস্ট ইম্পর্ট্যান্ট আপকামিং টিটেট পেপার 1 এর জন্য, পেপার 2 এর জন্য, দুটো এক্সামের জন্যই অনেকটা ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবেন। আইইপি এর সম্পূর্ণ নাম হলো ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম হলো আইইপি এর সম্পূর্ণ নাম। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যেসব শিক্ষার্থী গুরুতর মাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য কোন শিক্ষা পদ্ধতি একটি কার্যকরী ব্যবস্থা। ঠিক আছে, যেসব শিক্ষার্থী গুরুতর মাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য আমরা কোন শিক্ষা পদ্ধতিটাকে কার্যকর করতে পারি। তো সেটা হলো ব্যক্তিতান্ত্রিক কিংবা আইইপি, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রামটাকে আমরা কার্যকর করতে পারি গুরুতর মাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, এবার আমরা দেখব 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আইইপি প্রস্তুতির নেপথ্যে কারা থাকেন। অর্থাৎ আইইপি যখন প্রস্তুত করা হয় তখন কাদেরকে নিয়ে করা হয় বা আইইপি প্রস্তুতির নেপথ্যে কারা থাকেন। তো আইইপি প্রস্তুতির নেপথ্যে যারা থাকেন তারা হলেন শিশুর পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তারা, বিশেষ শিক্ষক যারা আছেন তারা, সাধারণ শিক্ষক এবং বিশেষজ্ঞ সমূহকে নিয়েই কিন্তু আইইপি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম তৈরি করা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হার্ভিস
সিমপ্ল্যাক্স ভাইরাস গর্ভাবস্থায় মাকে আক্রমণ করলে শিশুদের মধ্যে কোন প্রতিবন্ধকতা হওয়ার সম্ভাবনা দেখা যায়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। হার্বিস সিমপ্ল্যাক্স ভাইরাস গর্ভাবস্থায় যখন একজন মাকে আক্রমণ করে তখন শিশুর মধ্যে যে প্রতিবন্ধকতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে তার শ্রবণ প্রতিবন্ধকতা। শ্রবণ প্রতিবন্ধকতা কিন্তু তখন তার মধ্যে গড়ে উঠতে দেখা যায়। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিশুর মুখ দিয়ে অবিরাম লালা নিঃসৃত হওয়া। খুব খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, অবশ্যই সেই কোয়েশ্চেনটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন যাতে করে এক্সামে এলে কোনোভাবেই আমরা হুচুটকে না পড়ি। শিশুর মুখ দিয়ে অবিরাম লালা নিঃসৃত হওয়া, এটি কোন শিশুর সাধারণ বৈশিষ্ট্য? সেটা সেরিব্রাল পলসি শিশুর বৈশিষ্ট্য। ঠিক আছে, সেরিব্রাল পলসি শিশুর কিন্তু একটা বৈশিষ্ট্য এটা। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, এটাও অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। লোকোমোটর ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝো? ঠিক আছে, তো লোকোমোটর ইম্পেয়ারমেন্ট বলতে আমি যদি এক কথায় বলে থাকি তাহলে সেটা এটাই যে আমাদের চলনগত দিক দিয়ে যে সমস্যাগুলোর সৃষ্টি হয় সেগুলোকে কিন্তু লোকোমোটর ইম্পেয়ারমেন্ট বলা হয়। চলনগত দিক দিয়ে কোনগুলি সমস্যা হতে পারে? অস্থি বা হাড়ের সমস্যা, পা, কোমর, মেরুদণ্ডের সমস্যা কিংবা স্নায়ুগত যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু লোকোমোটর ইম্পেয়ারমেন্ট এর আন্ডারে চলে আসে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাদের জন্য শিকন এর সর্বজনীন নকশা প্রস্তুত করা হয়েছে? তো কাদেরকে নিয়ে সর্বজনীন নকশা প্রস্তুত করা হয়েছে? শিকন এর সর্বজনীন নকশা কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? সেটা হলো বিশেষ এবং সাধারণ শিশু। সাধারণ শিশুদের জন্যই কিন্তু সর্বজনীন নকশা তৈরি করা হয়। বিশেষ শিশুদের পাশাপাশি সাধারণ শিশুদের জন্যও কিন্তু সর্বজনীন নকশাটা প্রস্তুত করা হয়। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ইউডিএল এর সম্পূর্ণ নাম কি? তো মনে রাখবেন ইউডিএল এর সম্পূর্ণ নাম হলো ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা সম্পূর্ণ নাম রাখার চেষ্টা করেছি, কারণ এগুলি অনেকটাই ইউনিক এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আমি সম্পূর্ণ নাম কয়েকটা রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, তো ইউডিএল এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সোশিয়াল লার্নিং থিওরি বা সমাজ প্রজ্ঞামূলক তত্ত্ব এর প্রবক্তাকে? তো আমরা সবাই জানি, আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন, সোশিয়াল লার্নিং থিওরি বা সমাজ প্রজ্ঞামূলক তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড বান্দুরা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিশুরা শ্রেণীকক্ষে যে নির্দেশ শিক্ষকদের থেকে পায় তা অনুসরণ করে, এটি কার তথ্যের মূল কথা? অর্থাৎ শিশুরা শ্রেণীকক্ষে যে নির্দেশ শিক্ষকদের থেকে দেওয়া হয় সেই নির্দেশকে তারা কি করে অনুসরণ করে, এটি কার তত্ত্বের মূল কথা? সেটা হলো আলফ্রেড বান্দুরার তত্ত্বের মূল কথা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি আবারও বলছি সেটাকে কিন্তু মাথায় ঢুকিয়ে রাখুন। শিশুদের বাডি প্রজেক্ট বা জুটি বন্ধন প্রকল্পের সূচনা কে করেছেন? শিশুদের বাডি প্রজেক্ট বা জুটি বন্ধন প্রকল্পের যিনি সূচনা করেছেন ওনার নাম গেবি ফ্রস্ট। গেবি ফ্রস্ট কিন্তু শিশুদের বাডি প্রজেক্ট বা জুটি বন্ধন প্রকল্পের সূচনা করেছিলেন। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রিফ্লেকশন শব্দটি কাকে নির্দেশ করে? তো রিফ্লেকশন যে শব্দটা সেটা কিন্তু চিন্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং রিফ্লেকশন বলতে আমরা সাধারণত চিন্তনকে বুঝে থাকি। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দ্বৈত সংকেত ভিত্তিক তথ্য বা ডুয়াল কোডিং সিস্টেম এর উদ্ভাবক কে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আপকামিং টিচার পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। দ্বৈত সংকেত ভিত্তিক তত্ত্ব বা ডুয়াল কোডিং সিস্টেম এর উদ্ভাবক হলেন এলেন পেইবিও। এলেন পেইবিও হলেন দ্বৈত সংকেত ভিত্তিক তত্ত্ব বা ডুয়াল কোডিং সিস্টেম এর উদ্ভাবক। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে দ্বৈত সংকেত ভিত্তিক তত্ত্ব কোন শিক্ষণের সঙ্গে যুক্ত? দ্বৈত সংকেত ভিত্তিক তত্ত্ব যেটা, সেটা মাল্টি সেন্সরি টিচিং বা বহু ইন্দ্রিয়ভিত্তিক শিক্ষণ এর সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে। মাল্টি সেন্সরি টিচিং বা বহু ইন্দ্রিয়ভিত্তিক শিক্ষণের সঙ্গে কিন্তু দ্বৈত সংকেত ভিত্তিক তত্ত্ব জড়িয়ে রয়েছে। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের চাহিদা, শিক্ষণের পরিবেশ, শিক্ষণের অন্যান্য প্রভাবসমূহের মধ্যে সমন্বয় সাধন করাকে কি বলা হয়? আমি আবারও বলছি, শিক্ষার্থীর চাহিদা, শিক্ষণের পরিবেশ, শিক্ষণের অন্যান্য প্রভাবসমূহের মধ্যে সমন্বয় সাধন করাকে কি বলা হয়? সেটা হলো চিন্তন ভিত্তিক শিক্ষণ। ঠিক আছে, চিন্তন ভিত্তিক শিক্ষণ বলা হয় তাকে। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কত সালে ইউনেস্কো সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল দাবি তুলে? কত সালে তুলেছিল? সেটা তুলেছিল 1990 সালে ইউনেস্কো সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল দাবি তুলেছিল। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন,
ডাবল ই এর পুরো নাম কি, বা ইউইই এর পুরো নাম কি? তো ইউইই এর পুরো নাম হলো ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন হলো ইউইই এর সম্পূর্ণ নাম। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, বেশিরভাগ স্টুডেন্ট আপনারা যারা রয়েছেন অবশ্যই জানার কথা, আর যারা জানেন অবশ্যই জেনে নেবেন। এনসিএফ এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মস্তিষ্কে প্রেরিত তথ্যের সংযুক্তিকরণে বা সঞ্চালনায় যদি সমস্যা দেখা যায় তাকে কি বলা হয়? মস্তিষ্কে প্রেরিত তথ্যের সংযুক্তিকরণে বা সঞ্চালনায় যদি সমস্যা দেখা যায় তাকে বলা হয় ডিসপ্রাক্সিয়া। ঠিক আছে, ডিসপ্রাক্সিয়া বলা হয়ে থাকে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন 26, যেখানে বলা হয়েছে অ্যাড কোন প্রতিবন্ধকতার সঙ্গে জড়িত? অ্যাড মিনস অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। তো এখানে কিন্তু পরীক্ষাতে কিন্তু অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার দিয়ে নাও আসতে পারে, এরকম অ্যাড দিয়ে চলে আসতে পারে। তো অ্যাড দিয়ে চলে আসলে আমরা কিন্তু আমাদের কিন্তু এটা জানা, কিন্তু আমরা অনেকেই সেটা ভুলে যেতে পারি, বা অনেকে আমরা আইডিয়া করতে পারবো না এটা কি দিয়েছে। তো সেই কারণে কিন্তু এরকম আসতে পারে। তো সেই হিসাবেও কিন্তু আমাদের সেভাবেও প্রিপেয়ার হতে হবে। এর কোন পদার্থের সঙ্গে জড়িত? সেটা কিন্তু মনোযোগের সঙ্গে জড়িত, কারণ অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার অর্থাৎ অ্যাটেনশন, এটা মনোযোগ, ঠিক সেই কারণে মনোযোগের সঙ্গে এটা জড়িত। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোনো শিক্ষার্থীর বাক্য গঠন বা শব্দ চয়নের সমস্যাকে কি বলা হয়? তো কোনো শিক্ষার্থী যখনই দেখবেন বাক্য গঠন কিংবা শব্দ চয়নের সমস্যা রয়েছে, তার এটাকে বলা হয় তাকে ডিসনোমিয়া। কি বলা হয়? বাক্য গঠন বা শব্দ চয়নের সমস্যাকে বলা হয় ডিসনোমিয়া। 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো শিক্ষার্থীর কথায় অস্পষ্টতা কিংবা উচ্চারণগত অক্ষমতার সমস্যাকে, এখানে দেখেছি আমরা বাক্য গঠন এবং শব্দ চয়নের ক্ষেত্রে সমস্যাকে বলা হয় ডিসনোমিয়া। একটু রিলেট করে পড়বেন বা একটু বুঝিয়ে পড়বেন, ঠিক আছে? বাক্য গঠন এবং শব্দ চয়ন সমস্যাকে আমরা বলবো ডিসনোমিয়া, আর যখন কথায় অস্পষ্টতা থাকবে কিংবা উচ্চারণগত অক্ষমতা থাকবে তখন সেটাকে আমরা বলবো ডিসআর্থিয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, আপনারা অবশ্যই সেগুলো একটু ডিপ স্টাডি করবেন। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আইডিইএ এর সম্পূর্ণ নাম কি? আইডিইএ এর সম্পূর্ণ নাম হলো ইন্ডিভিজুয়ালস উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট। আমি আবারও বলছি, ইন্ডিভিজুয়ালস উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট হলো আইডিইএ এর সম্পূর্ণ নাম। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং ইউনিক অনেকটাই কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সেটা। অটাইটিস মিডিয়া শিশুর কোন কর্ণে বধিরতার সৃষ্টি করে? অটাইটিস মিডিয়া এমন একটা রোগ যেটা শিশুর মধ্যকর্ণে সৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু শিশুর কি হয়? পুঁজ পড়তে শুরু হয়। তো এই যে রোগ, সেটা কিন্তু শিশুর মধ্যকর্ণ থেকেই সূত্রপাত ঘটে এই ধরনের সমস্যার। ঠিক আছে, তো এই ছিল আজকে পেডাগজি থেকে বাছাই করা 30 মোস্ট ইউনিক কোয়েশ্চেন্স। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে চলে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। আবারও সবাইকে ধন্যবাদ।